এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। শুভ সন্ধ্যা সুধী দর্শকবৃন্দ। আমাদের প্রথম থেকে আপনাদের কাছে প্রতিশ্রুতি এটাই ছিল, কবির ভাষায় বিকশিত পুষ্প থাকে পল্লবে বিলীন, কিন্তু সৌরভ তার লুকাবে কোথায়। ঠিক এই রাস্তা অনুসরণ করে আমরা সাহিত্যের বাগানে পল্লবকে সরিয়ে এই বিকশিত পুষ্পকে একের পর এক আপনাদের আঙিনায় এনে আমরা হাজির করছি। আজকে তেমনই একজন সাহিত্য বন্ধু আমাদের সাথে এখানে হাজির হয়েছে। আজকের এই সন্ধ্যায় আমরা থাকব আপনাদের সাথে, সাহিত্য বন্ধুর সাথে, আর থাকব নিরলস তার প্রচেষ্টায় তার যে সাহিত্য সৃষ্টি উঠে এসছে, সেই সাহিত্য সৃষ্টির আজকে সুধাতে আমরা স্নান করে নেব, এই আমাদের উদ্দেশ্য। আর এই কাজটি প্রথম থেকে শেষ পর্যন্ত সুচারুভাবে যে করে আসছে, সেই মুক্ত বাংলার ডিজিটাল প্ল্যাটফর্ম মুক্ত আবহ, তার টিম এবং আমরা সকলে মিলে আমরা আছি আপনাদের সেবায় এবং সাহিত্যের সেবায়। প্রথম থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান পরিচালনায় আমি থাকছি আপনাদের চিরঞ্জীব ঘোষ। আসুন আজকে এই শুভ সন্ধ্যায়, আমি বুঝতে পারছি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন আজকে সাহিত্য বন্ধুর সাথে পরিচয় পর্বটুকু সেরে নেওয়ার জন্য। আজকে আমাদের সাহিত্য বন্ধুর আসন অলঙ্কৃত করে বসে আছেন অত্যন্ত গুণী যে মানুষটি, তার নাম সত্যজিৎ ভট্টাচার্য। আসুন আমরা কথায় কথায় জেনে নেব তার সাহিত্য জীবনের কথা। সত্যজিৎ, তোমাকে সুস্বাগতম। আজকে প্রথমেই বলো, এই স্টুডিও ফ্লোরে এসে তোমার কেমন লাগছে, সেই অনুভূতির কথা একটু শেয়ার করে নাও আমাদের সাহিত্য বন্ধুদের সাথে। মুক্ত বাংলা, এই যে মুক্ত আবহ যে ইউটিউব চ্যানেল, দীর্ঘদিন ধরে বিভিন্ন দিক থেকে খেলাধুলা, সংস্কৃতি মনস্ক মানুষকে মানুষের সামনে তুলে ধরার কাজটা করে যাচ্ছে। এখানে আমি যে ডাক পাবো আমি এটা ভাবতে পারিনি, তবে আমি ডাক পেয়ে আপ্লুত এবং তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। সুধী দর্শকবৃন্দ, ধন্যবাদ আমাদের সাহিত্য বন্ধুকেও। আপনাদের বিশেষ জ্ঞাতার্থে জানি, আমরা এইটুকু জানিয়ে দিতে চাই, আমাদের সাহিত্য বন্ধু আজকে যিনি এসছেন পেশায় চিকিৎসক, এবং চিকিৎসক শুধু উনি দেহে করেন না, করেন মননেও, এবং তার হাতিয়ার কলমকে সঙ্গে নিয়ে আমাদের সুস্থ সাহিত্যের মাধ্যমে। কাজেই আজকে ভীষণ একটা আগ্রহের বাতাবরণে আমরা আছি। আমরা বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমের কবিতা আজকে শুনে নেব আমাদের সাহিত্য বন্ধুর কাছ থেকে। সেখানে আমরা পাবো মনস্তাত্ত্বিক, আমরা পাবো সমাজতাত্ত্বিক, আমরা পাবো প্রকৃতি নির্ভর, আমরা পাবো সাম্প্রতিক ঘটনা নির্ভর, আবার কখনো আবার ধর্মনিরপেক্ষতার বাতাবরণেও আমরা বিভিন্ন লেখা ওনার কাছ থেকে পেয়ে যাব। আজকে প্রথমেই আমরা শুরু করি তার প্রথম কবিতা দিয়ে। আসি কবির কণ্ঠে কবির কবিতা, শুনে নি প্রথম কবিতা
আমাদের জন্য। সত্যজিৎ, তোমার প্রথম কবিতা। আমি যে প্রথম কবিতাটা আজকে পড়ব সেটা মূলত আমার সাহিত্য দৃষ্টিভঙ্গিটা এই কবিতার ভেতর দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। কবিতার নাম স্বীকারোক্তি। আমি কবিতা লিখি না, এলোমেলো অক্ষরগুলোকে একটা একটা করে সাজিয়ে কখনো নরকের পাঁচিলে ফুটে ওঠা নয়নতারার ছবি আঁকি, অথবা স্বর্গের আইল্যান্ডের স্তরীভূত শিলালিপির যন্ত্রণার ছবি আঁকি। আমি বস্তির বেড সরে খেলে বেড়ানো ছোট ছোট হাত পায়ের ছবি আঁকি। আমি সংক্রান্তিরও ছবি আঁকি, শহরের শিরে মঞ্চস্থ নটরাজের। সাগর পাড়ে ধাক্কা দেয় যে আন্তর্জাতিক বাতাস, সেই বাতাসে শ্বাস নিতে নিতে বুকের মাঝে ছবি আঁকি আরেক সাগরে, বৈষম্যের। যুদ্ধের মাঝে দাঁড়িয়ে এক চোখে উড়ন্ত মিসাইল, অপরটিতে শ্বেত পারাবতের ছবি আঁকি। আমি কবিতা লিখি না, ছোপ ছোপ অমাবস্যার ছবি আঁকি। দ্বীপ্রহরে দাঁড়িয়ে রোদে পুড়তে পুড়তে, বৃষ্টিতে ভিজতে ভিজতে স্বপ্নেরও ছবি আঁকি। আমি ধূসর মেঘের গ্রাসে পর্বত শিখরকে হারিয়ে যেতে দেখেছি, তার ছবি আঁকি। শুধু আঁকি আর দেখি, দেখি আর আঁকি। ধোঁয়াটে ধুলোয় কখনো চোখ বুজে এলে আমি বুকের মাঝে রক্তিম সূর্যোদয়ের ছবি আঁকি। যতদূর মনে পড়ে ক্ষতের নির্যাস নিয়ে রাত্রির পৃষ্ঠার গভীরে আমি ভালোবাসারও ছবি আঁকি। বাহ, কি অপূর্ব একটা আত্মবিশ্লেষণ, একটা মানে মুগ্ধতার রেশ আমাদের এই মুহূর্তে স্টুডিও ফ্লোরে খেলা করছে, যেখানে কোন কোন বিষয়ের উপরে আজকে কবিতা না লিখেও আমাদের কবি তুলি চালাচ্ছেন, ছবি আঁকছেন। সেটা কবিতা সৃষ্টিরই আরেকটা রূপান্তর মাত্র। সেই সমস্ত ক্ষেত্রগুলো আমরা খুব সুস্পষ্টভাবে আজকে দেখতে পেলাম। সত্যিই তাই, সমাজের আনাচে কানাচে প্রতিটি ঘটনা, প্রতিটি মুহূর্তকে একটা নতুনভাবে বিশ্লেষণ করে এই যে অনুভূতির মাধ্যমে নিজের হৃদয়ে গ্রহণ করা এবং তারপরে এর নির্যাসটুকু কলমের মাধ্যমে ছড়িয়ে দেওয়া এই সাহিত্যের অঙ্গনে, এ একমাত্র আমাদের আজকের সাহিত্য বন্ধু সত্যজিতের পক্ষেই সম্ভব। সত্যজিৎ, তোমাকে কুর্নিশ জানাই এত সুন্দর সৃষ্টির জন্য। ভীষণ ভীষণ ভালো লাগলো আমাদের। শুধু দর্শকবৃন্দ, এত সুন্দর যখন আমরা মুহূর্তে এসে পৌঁছেছি, এটা তো সত্যি কথা বলতে সাহিত্যকেন্দ্রিক কোনো গুরুগম্ভীর ব্যাপার না, একটা সুন্দর দুই বন্ধুর মধ্যে আমাদের সাহিত্যকেন্দ্রিক আড্ডাই বলা যেতে পারে, খুব হালকাভাবে যদি আমরা এটা গ্রহণ করি, ঠিক না? আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই যে এই যে তুমি ছবি আঁকার কাজটা করছো, এই ছবি আঁকার কাজটার রসদ কোথায় পাচ্ছ? ছবি আঁকার কাজ, শুনুন, একটা বলতে গেলে আমার সাহিত্য জীবনের শুরুটা আমাকে বলতে হবে। একদম। আমি যখন মোটামুটি মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক দিচ্ছি, আচ্ছা, গ্রোয়িং পিরিয়ড, ওই সময় আমার বাড়িতে বোরহাটে তখন থাকতাম। আচ্ছা। প্রতিদিন সকালবেলা কার্তিক কাকু, মানে কবি কার্তিক গঙ্গোপাধ্যায়, আচ্ছা, দাঁত মাজতে মাজতে ব্রাশটি নিয়ে আমাদের বাড়িতে আসতেন। বাহ। আমার বাবা কবি সনদ ভট্টাচার্যের সঙ্গে নির্ভেজাল আড্ডা দিতে এসে জয়েন করতেন কখনো কখনো তাদের সঙ্গে কবি অজিত ভট্টাচার্য। একটা সুন্দর বাতাবরণ তুমি পেয়েছো ছোট থেকেই, তার মানে। আর কখনো কখনো এদের সঙ্গে আরো দুজন এসে জয়েন করতো, সে হচ্ছে কবি কুশল দে আর দেবাশিস কাকু। বাহ, প্রত্যেকেই আমাদের কাছে প্রণম্য ব্যক্তি, একদম। তো আমরা এটা বুঝতেই পারছি যে কবিতার বাগানেই খেলতে খেলতে শৈশব কাটিয়েছেন এবং কৈশোর কাটিয়েছেন আমাদের আজকে সাহিত্য বন্ধু। মনে হয় এই কথা কোনো বিরক্তি করা যাবে না, ঠিক না? সেই সময় থেকেই আমার ভেতরে, আমি তখন বুঝতাম না কিছু কবিতা, তাদের আলোচনাগুলো
শুনতে? শুধু শুনতাম, আচ্ছা সবটা বুঝতাম না। আচ্ছা। তাদের গুরুগম্ভীর আলোচনা, আচ্ছা, এই শুনতে 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 ভেতরে কি হয়েছে আমি জানি না। জানি কখনো কবিতাই তোমাকে গ্রাস করেছে? কবিতাই আমাকে গ্রাস করে গ্রাস ফেলেছে। করেছে, ঠিক এইভাবেই হয় মনে হয়। সৃষ্টি করব বলে সৃষ্টি হয় না, সৃষ্টি কখনো কখনো এইভাবেই নিজের থেকে সৃষ্ট হয় এবং আমাদেরকে যারা একটু একটু সাহিত্য চর্চা করে থাকি তাদেরকে মাধ্যম করে তোলে, ঠিক না? এটাই হয়েছে আমাদের সাহিত্য বন্ধুর আজকে যা সাহিত্য সৃষ্টির যে বাতাবরণটা, যে প্রেক্ষাপটটা আমরা পেলাম, তার থেকে আমরা জানলাম। আচ্ছা, এমনটা কখনো হয় তোমার যে আমরা হয়তো দেখেছি, এটা ছোটোখাটো লিখতে গিয়ে আমারও হয়, যে একটা অনুভূতি মনে আসছে কিন্তু সেই অনুভূতিটাকে আমি ঠিকঠাক শব্দের মাধ্যমে সেই মুহূর্তে প্রকাশ করে উঠতে পারছি না, যেটা মানে আমাদের এই সাহিত্যের ভাষায় রাইটার্স ব্লক বলে যেটা আমরা জানি। তো মনে হচ্ছে যেখানে এই শব্দটা না হলে অন্য শব্দটা আমার প্রয়োজন, আমার এটা ঠিক খিদে মেটাচ্ছে না, আমার সৃষ্টির খিদেটাকে মেটাচ্ছে না। তোমারও কি এরকম হয়? হয়তো হয়। মনে করুন, আমি আপনাকে কিছুদিন আগে বলছিলাম, তখন নির্ভেজাল আড্ডা হচ্ছিল দুজনের মধ্যে, যে আমি হচ্ছে পার্ট টাইমের কবি। কেন? কারণ দেখুন, একটা কথা বলি, লেখালেখি করছি, কবিতা আসছে আমি লিখছি, কবিতা আসছে আমি লিখছি, আবার হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেল। আমি কিন্তু জোর করে কোনোদিন কোনো কিছু সৃষ্টি করার কোনোদিন চেষ্টা করিনি, আজও করি না। ঠিক। আবার তখন যেটা করি সেটা হচ্ছে মানে সৃষ্টি একটা ডরমেন্ট ফেজে চলে গেল। ডরমেন্ট ফেজে চলে গেল। তখন আমি বেশি বেশি করে পড়ি, কবিতা পড়ি। ঠিক। এবং হচ্ছে আমার কবিতাগুলো উঠে আসার যে জায়গা, মানুষের মাঝে তখন আরো বেশি বেশি করে মিশি। আমার মানুষের মাঝে মেশা বলতে শ্রমজীবী পিছিয়ে পড়া মানুষের মাঝে কাজ করতে আমার ভালো লাগে। ঠিক। আমি সেই সব মানুষের সঙ্গে আরো বেশি বেশি বস্তিবাসী মানুষদের সঙ্গে মিশি, তাদের যন্ত্রণাগুলো বোঝার চেষ্টা করি, নিজে আত্মীকরণ করার চেষ্টা করি। কবিতা দেখি কিছুদিন পরে আবার বেরিয়ে আসছে। ঠিক কথা। শুধু দর্শকবৃন্দ, আমরা ঘুরছি সত্যজিতের কবিতা সৃষ্টির, সাহিত্য জীবনের আনাচে কানাচে, অলিতে গলিতে, এবং আমরা চমৎকৃত হচ্ছি যে ঘটনাগুলো আমাদের কাছে উঠে আসছে। আপনাদের বারবার অনুরোধ থাকে কথার সাথে সাথে যেন কবিতার সংখ্যাও বাড়ানো হয়। সেই দিকে তাকিয়ে আমি আবারও সত্যজিতের কাছে চলে যাব তার দ্বিতীয় কবিতার জন্য। আমরা শুনে নিই দ্বিতীয় কবিতা, পরবর্তীতে আবার আমরা ফিরে আসব তার সাথে সাহিত্য সংক্রান্ত আড্ডাতে। সত্যজিৎ, তোমাকে দ্বিতীয় কবিতার জন্য অনুরোধ রাখি। আচ্ছা, আমি দ্বিতীয় কবিতা যেটা পড়ব সেটা হচ্ছে সাম্প্রদায়িকতা বিরোধী একটি কবিতা। কেন আমি নাস্তিক নই, নাস্তিক হতে চাইছি কিন্তু কেন পারছি না। বাহ, দারুণ। কবিতাটি পড়ছি। যে দেশে ধর্ম ঠিক করে নাগরিক পরিচয়, সেই মানচিত্রের ওপর দাঁড়িয়ে কেন আমি নাস্তিক নই এ প্রশ্ন করো না। যে দেশে ধর্ম রচনা করে খাদ্য তালিকা, সেই মাটির ওপর দাঁড়িয়ে কেন আমি নাস্তিক নই এ প্রশ্ন করা বাতুলতা। যে দেশে পোশাক চেনায় ধর্ম, সেই তীর্থে দাঁড়িয়ে কেন আমি নাস্তিক নই এ নিতান্তই কাঁচা প্রশ্ন। যে দেশের কিশোরী কন্যাকেও ধর্ষিতা হতে হয় ধর্মীয় অনুপ্রেরণায়, সেই দেবালয়ে দাঁড়িয়ে কেন আমি নাস্তিক নই এ প্রশ্ন একেবারেই অবাস্তব। যে দেশে ধর্মীয় জিহাদের নামে খুন হয় প্রেম, সেই উদ্যানে দাঁড়িয়ে কেন আমি নাস্তিক নই এ বালখিল্য প্রশ্ন করো না। যে দেশের আইনের চোখের মাথা খায় ধর্ম, সেই রাম রাজত্বে দাঁড়িয়ে কেন আমি নাস্তিক নই এ অর্থহীন প্রশ্ন করো না। যে দেশের ধর্মীয় আভাসে পরভাষা টুটি চাপে চেপে মাতৃভাষা, যে দেশের ধর্মীয় আবেশে পরভাষার টুটি চেপে মাতৃভাষার, সেই আবহে দাঁড়িয়ে কেন আমি নাস্তিক নই এ প্রশ্ন একেবারেই অনুচিত। চাবুক, এক কথায় আমি এটাই বলবো, একদম চাবুক। ধর্ম
যা আমাদের ধৃ ধাতু থেকে এসছে, সেটা অবশ্যই যার মাধ্যমে আমরা ধারণ করি তাকে মনে হয় ধর্ম বলি। এবং ধর্মের এই নির্যাসকে যে তার অন্তরে গ্রহণ করে এবং তার ব্যর্থতাকে পাশে রেখে আক্ষেপের সুরে এই কবিতা লেখে, তাকে কিন্তু নাস্তিক বলবেন কি আস্তিক বলবেন, বা এরকম সুন্দর একটা ধর্ম নিরপেক্ষ কবিতার কবি বলবেন, সে বিচারের দ্বার আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। দর্শক, আপনারা করবেন সেই বিচার। সুন্দর একটি কবিতা, অপূর্ব সুন্দর একটি কবিতা আমরা এই মুহূর্তে উপহার পেলাম আমাদের সাহিত্য বন্ধু সত্যজিতের কাছ থেকে। আসুন আমরা পরবর্তীতে আবার আলোচনাতে ফিরে যাই। তুমি তো প্রায় 20 বছর ধরে লেখালেখিতে আছো, প্রায় সাহিত্য এই যে সৃষ্টিতে মেতে আছো, আমি যেটা তোমার সাথে আলোচনা করে জানলাম প্রায় সময়টা দীর্ঘ 20 বছর। আমি তোমাকে 20 বছর আগে একদম প্রথম সেই সময়ে ফিরে যেতে অনুরোধ করছি, যেদিন তোমার প্রথম লেখা ছাপাখানায় পেশাই হয়ে কোনো একটি ম্যাগাজিনে বেরুলো এবং তোমার হাতে এসে পৌঁছালো। সেই যে অনুভূতি, তুমি হয়তো হাতে ম্যাগাজিনটা নিলে, গন্ধ শুকলে, সেই অক্ষরগুলোর ভেতরে প্রাণ দেখতে পেলে, তোমার সেই যে অনুভূতি, সেটা কেমন ছিল সেটা প্রথম একটু আমি শুনি। সে তো বহুদিন আগের কথা, বহুদিন আগের কথা, কিন্তু একটা কথা বলি, মনে আছে হ্যাঁ, প্রথম যে কবিতাটা আমি লিখেছিলাম, আমাকে এক কথাই জোর করেই লেখানো, বলছে তুই এত ভালো কথা বলিস, কেন কার্তিক কাকু আমাকে জোর করলো, তুই লেখতো, যা পারিস লেখ, আমি দেখবো এবং আমি ছাপবো। তখন সময়ের ডাক বলে একটি পত্রিকা বেরোতো। আচ্ছা, সেই সময়ের ডাকে ওই কবিতাটি প্রকাশিত হয়, প্রথম কবিতা প্রকাশিত। সে কবিতাটা, তখন তোমার বয়স? বা তখন আমার ওই বয়স হচ্ছে 22-24 বছর বয়স। আচ্ছা, মানে একবারেই তরুণ। হ্যাঁ। তা সেই রাত তো আমি সারা রাত ঘুমাতে পারিনি। আচ্ছা আচ্ছা, আমার উত্তেজনাটা এতটাই ছিল যে ঠিক, এবং পরবর্তীকালে এগিয়ে যেতে আমাকে প্রেরণা জাগিয়েছিল কিন্তু ওই উত্তেজনাটাই। ঠিক ঠিক, মানে অনেকটা সেই স্বীকার করতে গিয়ে প্রথম বাঘের মুখে রক্তের স্বাদ। হ্যাঁ, একদম একদম। তার কারণ হচ্ছে কি, আমিও যে একটু একটা লেখার ভেতরে, নিজের ভেতরে যে যোগ্যতা আছে, সেটুকু নিজের ভেতরে একটা প্রথম স্বীকৃতি পেলে, এবং সেটাই তোমার উদ্দীপনা, আমি নিজেও বুঝতে শিখলাম, বুঝতে পারলে। ঠিক, এইটুকু দরকার আছে আমাদের এগিয়ে যাওয়ার পথে। অবশ্যই সমালোচনা যেমন দরকার, প্রশংসাও সেরকম দরকার, নয়তো আমরা নিজেদেরকে বুঝবো কি করে, নিজেদেরকে মেলে ধরবো কি করে, এই যে প্রয়োজনটা, সেটার কথাই আজকে আমাদের বললেন আমাদের সাহিত্য বন্ধু। এর পরের প্রশ্নে আমি আসছি তোমাকে, যে একজন সাহিত্য বন্ধু, আমার কথাটা খুব ভালো লেগেছিল, তোমার সাথে শেয়ার করে নিই। এখানে বসে বলেছিলেন, আমি যখন বলেছিলাম যে আপনি চরিত্র কোথায় খুঁজে পান, লেখার চরিত্র কোথায় খুঁজে পান, তখন উনি আমাকে বলেছিলেন, তুমি কি জানো, আমি আমার ছুটির দিনে মানে কোনো কিছু পরোয়া না করে উদ্দেশ্যহীনভাবে আমি বাসে চেপে বসি, কোথায় যাচ্ছি আমি জানি না, টিকিট কোথাকার কাটবো আমি জানি না, নিয়ে আমি বাসে চেপে বসলাম এবং আমি চতুর্দিক দেখতে দেখতে যাচ্ছি যে কাকে নিয়ে লেখা যায়, কি নিয়ে লেখা যায়, এবং বাস লাস্ট ডেস্টিনেশনে গিয়ে আমি হয়তো টিকিটটা কেটে আবার ওই বাসেই ফিরে আসলাম। আমার কোথাও যেন মনে হয়েছিল যে এইরকম একটা পাগলামি কিন্তু সাহিত্য সৃষ্টির জন্য ভীষণ প্রয়োজন আছে। তো তুমি এটাকে কতটা সাপোর্ট করো, বা তোমার নিজের সাহিত্য জীবনে এরকম কিছু ঘটনা বা এরকম কিছু হয়েছে নাকি? না, আমি এটা যেটা বলি, হ্যাঁ, এটা হয়তো একটা পদ্ধতি হতে পারে, ঠিক, কিন্তু আমি আপনাকে একটু আগে বললাম না, আমার যত সাহিত্য, যত লেখা, মানুষের চাওয়া পাওয়া, অনুভূতি, ছোটোখাটো না পাওয়া না পাওয়া, প্রেম অপ্রেম, এগুলো প্রতিদিন মানুষের সঙ্গে যেহেতু মিশি, যখন আমার লেখা আসে না তখন আরো বেশি বেশি করে মিশতে থাকি। আমি উদ্দেশ্যহীনভাবে আমাকে বেরোতে হয় না। আচ্ছা, কারণ হচ্ছে ওই মেশার মধ্যে দিয়ে আরো বেশি বেশি করে মিশলেই তাদের জীবন যন্ত্রণার কথা আমার চলে আসে। ঠিক কথাই, এবং তার ভেতরেই রেখার রসদ তুমি খুঁজে পাই। ভীষণ ভালো লাগলো।
পরের প্রশ্নে, যখন কলম ধরেছ, রবীন্দ্রনাথ নিশ্চয়ই প্রভাব ফেলে তোমার উপরে, এটা তো এর বাইরে আমরা যেতে পারি না। রবীন্দ্রনাথকে নিয়ে কিছু তুমি লিখেছো? রবীন্দ্রনাথকে নিয়ে আমার 4-5টি কবিতা আছে। আচ্ছা, তা এর মধ্যে একটি কবিতা আমি আজকে এখানে এনেছি, বা সেটি আমি আমরা পড়ব। শুনবো, সেটি আমরা শুনবো, আচ্ছা, অবশ্যই আচ্ছা, শুনবো। আমাদের ভীষণ একটা আগ্রহের জায়গা। আচ্ছা। শুনি আমরা রবীন্দ্রনাথকে নিয়ে তোমার সৃষ্টি কেমন। কবিতাটির নাম হচ্ছে রবীন্দ্রনাথ তোমাকে। তুমি আটকে আছো কণ্ঠে, গলাধকরণ করতে পারিনি। যা বেরিয়ে আসতে চায় কেবল 2টি দিনে, 25শে বৈশাখ, 22শে শ্রাবণ এবং শ্রাবণের 22শে। ঠিক। স্কুল ভাঙা শৈশব প্লাবনের মতো সুযোগের ক্রমতালিকা নিয়ে সংশয়ে কখনো কখনো মন কষাকষি হয়। এত ব্যাকুলতা কেন যে নিমেষে মিলিয়ে যায় বাতাসে, পরীক্ষার শেষ প্রহরের মতো, কে জানে। কোথায় আত্মীকরণ, কোথায় সেই আনন্দের উপাসনা বিপুলের, কোথায় সেই মানবের ধ্যান সুন্দরের, কেবল বৎসরান্তের অপেক্ষা। ক্ষমা করো কবিরাজ, আমরা তোমাকে ফাঁকি দিয়েই গড়লাম বালির প্রাসাদ। ফুল, মালা, ধূপ দিয়ে সাজালাম, শিখরে স্থাপন করলাম স্বর্ণচূড়া, যার বিচ্ছুরণে উজ্জ্বল হয়ে বাড়িয়ে নিলাম আপন নাম, যশ, খ্যাতি। তাই হয়তো উদ্দাম কণ্ঠে শ্রাবণের ধারার মতো কখনো ঝরেনি। জীবন ও মরণের সীমানা ছাড়ায়ে, বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে। বাহ, প্রথম লাইনটাই কোথাও যেন আমাকে ঝাঁকুনি দিয়ে গেল। রবীন্দ্রনাথ তোমাকে গলদ্ধকরণ করতে পারেনি, সত্যিই তাই। এ মনে হয় আমাদের সম্ভবও নয়। এই যে মানে কি অমৃত, যা আমাদের মুখে পড়ে গলাতেই মনে হয় দাঁড়িয়ে যায়, নিচে নামে না, ঠিক না? আমরা পারি না রবীন্দ্রনাথকে গলদ্ধকরণ করতে। এটা একদম সরল স্বীকারোক্তি, এটা আমাদের মানতেই হবে। শুধু দর্শকবৃন্দ, আজকে আমাদের আলোচনা, সাহিত্য কেন্দ্রিক এই আড্ডা ভীষণ মাত্রায় জমে উঠেছে। আমরা একের পর এক উপহার পাচ্ছি, এত সুন্দর কবিতা। তিনি তার সৃষ্টির রত্নের আকর খুলে নিয়ে আমাদের সামনে বসেছেন এবং তার ভেতর থেকে মুক্ত রাশি ছড়িয়ে দিচ্ছেন আমাদের এই স্টুডিও ফ্লোরে। আমরা চমকিত হচ্ছি, আমরা আরও ঋদ্ধ হচ্ছি। আপনাদের এরই মাঝে কাজের কথাটুকু বলে নিই, আপনারা যারা সাহিত্য সৃষ্টিতে মগ্ন এবং এরকম এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইচ্ছুক, তারা সত্বর ফোন করুন 6294345327 এই নাম্বারে চলে আসুন। আমরা আবারও চলে যাই আমাদের পরবর্তী কবিতায়। আজকে আমরা কবিতা শুনি, আমরা কবিতার আজকে এই সুন্দর ঝর্ণা ধারায় আমরা স্নান করি, আমরা অবগাহন করি এই সাহিত্যের সলিলে। চলুন, আমরা দেরি করব না, আমরা পরের কবিতাতে আবারও আমরা শুরু করি। আমরা পরের কবিতাতে ঢুকে যাই, কারণ সময় সংক্ষিপ্ত, আমাদের শেষ করতে হবে। আমরা আরও শুনে নিই তার সৃষ্টি। বিগত 1 বছর ধরে প্যালেস্তাইনের ওপরে ইসরায়েলের যে নির্মম অত্যাচার হানা, সেই অত্যাচারিত এক সাংবাদিক মারাম হুমায়ুন, তার চিঠির অবলম্বনে এই কবিতার নাম এক যুদ্ধ বিধ্বস্ত পিতার চিঠি। স্নেহভাজন ইস্যু, শেষ চিঠি হয়তো। আমি বুঝেছি, তোমরাও বুঝেছ, দুধ আর সহজলভ্য পানীয় নয়। তোমরা কেঁপে উঠেছ, কাঁদছ বিস্ফোরণে। বারে বারে তোমাদের মেঘাচ্ছন্ন চোখ বিব্রত করেছে আমায় নীরব প্রশ্নে। হয়তো বা এ চিঠি পড়ার মতো নিরাপদ বিশ্ব রচিত হবে, যদিও এখনো অনিশ্চয়তার প্রাবল্য, যদিও এখনো অকাল প্রসবিতের বিপন্নতার প্রদর্শনী। নৈরাজ্যের
তাঁবুতে অবোধ শিশুরা হিল্লোল তোলে। আমি অলক্ষ্যে চোখ পেতে কাঁদি। পানীয় জলের অভাবে মাতৃহারা আমি। তোমাদের জন্য হন্যে হয়ে খুঁজেছি মহার্ঘ সম্পদ, সামান্যতম জল। ক্ষুধা তৃষ্ণার চ্যালেঞ্জের মোকাবিলায় বিধ্বস্ত তোমাদের বাবা ভালো করেই জানে পর্যাপ্ত পুষ্টি এখন বিলাসিতা মাত্র। গণহত্যার নানাবিধ পদ্ধতির মধ্যে আমাদের লড়াইটা যে চমৎকার, শুধুই চেয়েছে দেখেছে এই বিশ্ব। তারই সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিতে চাই। শূন্যতার জারণ যে কতটা ভয়ঙ্কর হতে পারে আমি পরিচয় করিয়ে দিতে চাই তার সাথে। দেখাতে চাই সেই রক্তের কাফন যার সামনে দাঁড়িয়ে শৈশব বিজ্ঞ হয়ে উঠেছে ক্ষেপণাস্ত্রের বিভৎসায়। হয়তো এটাই শেষ চিঠি। জীবন সবসময় কঠিন ছিল, তবুও আমরা চেষ্টা করেছিলাম বাঁচতে, স্বপ্ন দেখতে, বেড়ে উঠতে। এখন শুধুই আক্ষেপের ছায়া গ্রাস করেছে তোমাদের আগামী। আমাদের যন্ত্রণা যাদের নীরবতা ভঙ্গ করেনি তাদের ক্ষমা করো না। এই নৈরাজ্যের মাঝে দাঁড়িয়ে তোমাদের জন্যে রেখে যাওয়া ধূসর ক্যানভাসের দিকে তাকিয়ে তোমাদের কোমল স্পর্শে আমার হৃদয় ভেঙে যায়, আমার হৃদয় ভেঙে যায় কাঁচের চুরির মতো। আমি এই কবিতাটা শুনতে শুনতে একটু ভেসে গেছিলাম, কোথাও একটা মিল পাচ্ছিলাম। একটু ভ্রমণের নেশা আছে। তো 6-7 মাস আগে আমি গেছিলাম লে লাদাখ ঘুরতে। তো সেখানে কার্গিলের যে ওয়ার মেমোরিয়াল সেখানে আমি গেছি। তো সেখানে যে সৈনিকরা শহীদ হয়েছে তাদের একটা চিঠির একরাশ চিঠি সেখানে এক্সিবিট করা আছে আর কি। তো সেগুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি খুব মন দিয়ে পড়ছিলাম। আমি কোথায় মিল পাচ্ছিলাম এই বলতে বলতে তোমায় মানে আমার লোম খাড়া হয়ে যাচ্ছে যে তোমার এই কবিতার সাথে সেই প্রেক্ষাপট কোথাও যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। যে পশ্চিম মেদিনীপুরের এক সৈনিক সে তার মাকে লিখছে যে মা, আমার এই চিঠি যখন তোমার কাছে পৌঁছাবে তখন হয়তো আমি স্বর্গে অপ্সরাদের নাচ দেখব। এত সুন্দর, মানে শেষের মৃত্যুটাকেও একটা হালকা রসিকতার মধ্যে রেখে তারা দেশের সেবা করে যাচ্ছে। এই যে মানে সাম্প্রতিক ঘটনা, আমি শুধু দর্শকবৃন্দ প্রথমেই বলেছিলাম আজকের কবি বন্ধুর হাতে কিন্তু যে কবিতাগুলো এসে পৌঁছেছে নিজের সৃষ্টি উনি যেগুলো বেছে এনেছেন সেগুলো কিন্তু বিভিন্ন স্বাদের কবিতা। আমরা তার কবিতার মাধ্যমে একদিকে যেমন রবীন্দ্রনাথকে প্রণাম জানালাম, একদিকে যেমন সমাজ চেতনতামূলক কবিতা শুনলাম, একদিকে শুনলাম তার আত্মবিশ্লেষণমূলক কবিতা, আবার একদিকে সাম্প্রতিক ঘটনা কেন্দ্রিক এত সুন্দর কবিতা আমাদের সামনে হাজির হলো। তোমাকে কর্নিশ জানাই। আমরা চাইবো তোমার হাতে এমন অমূল্য সৃষ্টি আরো অনেক উঠে আসুক। অনেক ধন্যবাদ জানাই তোমাকে। আমরা একটু জেনে নিই আজকে কবির মুখে এই যে দীর্ঘ 20 বছরের সাহিত্য সাধনা, এর আখর কোন কোন পত্রিকাতে, কোন কোন ম্যাগাজিনে কবি তার এই আখর রাখলেন, দুই একটা আমরা শুনে নিই তার মুখে। তারপরে আমরা দেখাবো তার সাহিত্য সৃষ্টির নমুনা আমাদের কাছে যা আছে আমরা দেখাবো। কোন কোন পত্রিকাতে তুমি লিখলে? প্রথম আমার একটু আগে উল্লেখ করলাম, প্রথম আমার কবিতা বেরোতে শুরু করে সময়ের ডাক নামক পত্রিকাতে। আচ্ছা। এরপরে অঙ্কুর, আচ্ছা, এরপরে বর্ধমান জাগরণী, এরপরে নতুন চিঠি, এরপরে মুক্ত বাংলাতেও বেরিয়েছে সাহিত্যের পাতাতে। আচ্ছা। এছাড়া কলকাতার বিভিন্ন পত্রিকা, ছোটোখাটো লিটিল ম্যাগাজিন পত্রিকা, আমি কখনো ছড়াও লিখেছি। ছড়া আলোর ফুলকিতে প্রতি বছর শারদিয়ায় বেরোতো। তার মানে এছাড়াও শিশু সাহিত্যের। এছাড়াও আমার একটা মানে সৌভাগ্য হয়েছে বলবো যে আমেরিকাতে ওই প্রবাসী বাঙালিরা মিলে একটা সাহিত্য পত্রিকা তৈরি করে। আচ্ছা। ওই সাহিত্য পত্রিকায় গত বছরে আমার 2টি কবিতা প্রকাশিত হয়। বাহ। এইভাবে মোটামুটি লিটিল ম্যাগাজিনে, লিটিল ম্যাগাজিন নেই যে আমার কবিতা প্রকাশ পায়নি। তবে একটা কথা বলতে কি যে আমি এগুলো তো জীবনে আমি খুব একটা
হিসেবেই মানুষ নই, বেশ, কবিরা জেনারেলি হয়ও না হয়তো, না একটু অগোছালো প্রকৃতিরই হয়। তাই আমি পত্রিকাগুলো ঠিকঠাক গুছিয়ে রাখতে পারিনি। ঠিক আছে, পত্রিকা তুমি না হয় না গুছিয়ে রাখতে পারলে, কিন্তু পত্রিকা সেই সম্পদগুলো হয়তো অনেক অনেক পাঠকের মনে সুন্দরভাবে গুছিয়ে রাখা তাই আছে। হয়তো, হ্যাঁ, সেটা তো একদমই প্রত্যেকটা তাই। কবিরই। এবং সব থেকে যেটা ভালো লাগলো, আজকে দুটি জায়গা আমরা ভীষণভাবে পেলাম, সেটা হচ্ছে যে শিশু সাহিত্যে কাজ করার মতন কবি আজকাল আমরা খুব কম পাচ্ছি, কিন্তু আমাদের আজকের কবি বন্ধু আলোর ফুলকিতেও তার শিশু সাহিত্যে নমুনা রেখেছেন। এটা কিন্তু ভীষণ আমাদের পক্ষে ভীষণ আশা প্রদীপ জ্বালছে, এবং আমরা ভবিষ্যতেও চাইবো যে শিশুদের জন্য উনি আরও অনেক কিছু কাজ করুন। আর যেটা সব থেকে ভালো লাগলো, আমাদের কবির সাহিত্য সৃষ্টি 7 সমুদ্র 13 নদী পার করে সুদূর বিদেশেও পাড়ি জমিয়েছে এবং সেখানকার পাঠককেও মুগ্ধ করেছে। এটাও কিন্তু আমাদের কাছে ভীষণ বড় পাওয়া। শুধু দর্শকবৃন্দ, এরপরেও আজকে আমার কাছে একটি বই আমার হাতে এসে পৌঁছেছে, শানকির নকশা নামক সত্যজিৎ ভট্টাচার্যের লেখা, এবং যেটা আনন্দ প্রকাশন প্রকাশিত করছে, তার একটি কবিতার সংকলন আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আপনারা অবশ্যই এই বইটি সংগ্রহ করবেন এবং পড়বেন। এই বইটি হ্যাঁ, প্রকাশনার ক্ষেত্রে একজনের ঋণ আমাকে স্বীকার করতে হবে। আচ্ছা, যিনি আমার সময়ের অভাব, কারণ আমি চিকিৎসক হিসেবে আমি সময় পাই না প্রুফ দেখার। ঠিক, শুধু প্রুফ দেখা না, প্রকাশের যাবতীয় দায়িত্ব পালন করেছেন কবি মিনতি গোস্বামী। আচ্ছা, ওনাকে আমি পিসি বলে ডাকি। আমাদের অত্যন্ত ওনার প্রতি আমার সম্মানীয় মিনতি, কৃতজ্ঞতা জানাই। একদম একদম সত্যিই তাই। যে মানে কবির নাম উনি করলেন, উনি শুধু কবিই নন, আমাদের মতন যারা প্রজন্মরা উঠে আসার চেষ্টা করছি তাদের পথপ্রদর্শিকাও বটে। কাজী আমরা আজকে স্টুডিও ফ্লোর থেকে তার জন্যে আমাদের হৃদয়ের আন্তরিক শ্রদ্ধা রাখলাম এবং প্রণাম জানালাম। শুধু দর্শকবৃন্দ, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে পথ চলতে চলতে আমরা একদম শেষ পর্যায়ে এসে যে প্রশ্নটি এবং সবথেকে মূল্যবান প্রশ্নটি আমাদের কবি বন্ধুর কাছে রাখব, সেটি হলো, যাবার আগে সত্যজিৎ, তুমি আমাদের সমাজের জন্য এবং যারা নতুন প্রজন্ম উঠে আসতে চাইছে তাদের লেখালেখির মাধ্যমে তাদের জন্য কি বার্তা তুমি রেখে যেতে চাও? 2-1 কথা একটু বলে চাও আমাদের কাছে। সমাজের জন্যে আমি সত্যি করে অন্তর থেকে যেটা বিশ্বাস করি, স্বপ্ন দেখি শোষণমুক্ত একটা সমাজ, যেখানে সবাই তাদের মত প্রকাশের স্বাধীনতা পাবে, খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা তাদের নৈতিক অধিকারে তারা পাবে, এরকম একটা সমাজের আমি স্বপ্ন দেখি। একই সাথে সাথে যারা প্রত্যেক সাহিত্য বন্ধুর কাছে অনুরোধ, কবি কারু দাস, বহু পুরনো কথা, কবির কথা, এটুকু মনে রাখবেন, রাজ অনুগ্রহ পাওয়ার জন্যে, কাউকে খুশি করার জন্যে রচনা করবেন না, আমিও করব না, এই প্রতিশ্রুতি আপনাদের দিলাম। কবি কারুর দাস নয়, কবি একমাত্র সাহিত্যের দাস, এবং তারও কিছু দায়িত্ব থাকে, দায়বদ্ধতা থাকে। আমরা যেখানে অন্যায় দেখব নিশ্চয়ই আমাদের সাধ্যমতো কলম তুলব, কেন কি কলমই হচ্ছে সবথেকে শক্তিশালী অস্ত্র। কাজী এই বার্তা আমাদের কবি বন্ধু আজকে আপনাদের সামনে দিয়ে গেলেন। আজকের এই সন্ধ্যা ভীষণ ভালো কাটলো আমাদের কবি বন্ধু সত্যজিৎকে নিয়ে। আমরা আবারও আশা করব যে যদি কোনো দিন আবার ডাক দিই, আমাদের মাননীয় কবি বন্ধুকে নিশ্চয়ই আমাদের সাথে পাবো। আজকে যাবার সময় হলো, বিদায় দিই, এবং যাওয়ার আগে আমাদের কবি বন্ধু দীর্ঘ সুস্থ সাহিত্য জীবনের কামনা করে আজকের জন্যে শুভ বিদায়, শুভরাত্রি।